ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ ও বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী ঠাকুরের পর প্রাতক ইত্যাদি সেরে নিলেন। পরে আবার তাশুতে এসেই বসলেন। কেষ্টদা, শরদ্দা প্রমুখ অনেকে আসলেন। হিন্দু মহাসভা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, হিন্দু মহাসভা যা করেছে ভালো, তবে ব্যক্তিগত চরিত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি না থাকে তবে কোনো আন্দোলনই জয়ী হতে পারে না। আচারে ব্যবহারে প্রত্যেকটি হিন্দুকে খাঁটি হিন্দু করে তুলতে হবে। খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টানে কোনো বিরোধ নেই। আমরা পূর্বতন মহাপুরুষ প্রত্যেককেই মানি, রসুলকেও মানি, যিশুকেও মানি। সেই হিসাবে মুসলমান, খ্রিস্টান সবাই আমাদের পরিবারভুক্ত। সবার উন্নতি যাতে হয় সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। সমাজ ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে ঋষিরা সংহিতায় যে বিজ্ঞানের নির্দেশ করে গেছেন তা সবার মধ্যে চারিয়ে দিতে হবে। প্রতিলোম সম্বন্ধে খুব হুঁশিয়ার হতে হবে। আর বিধিমাফক অনুলোম অসবর্ণ বিবাহ যত হয় ততই ভালো। পরিপূরণী এক আদর্শে অনুসরণ ও বিহিত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহ, এই দুটি জিনিস সব সমাজের মধ্যেই, সব সম্প্রদায়ের মধ্যে চারিয়ে দেন, দেখেন কি হয়। সামনে কনফারেন্স আসছে, প্রত্যেককে এমন করে খেপিয়ে দেবেন যে সে যেন তার জায়গায় গিয়ে তার সকলকে মাতিয়ে তোলে। আর যাজনের ঢেউগুলি ক্রমশই বিভিন্ন স্থান থেকে বিস্তার লাভ করে পরস্পরকে আলিঙ্গন করে সারা দেশের রন্ধে রন্ধে অনুপ্রবেশ করে। কয়েকটা মানুষ মরিয়া হয়ে লাগলো, সারা দেশকে বাঁচানো যায়, সারা পৃথিবীকে বাঁচানো যায়। আপনারা তো আমার এত আছেন, বিদ্বান, বুদ্ধিমান, গুণী, আমি যা কই বোধ দৃষ্টি নিয়ে যদি করে যান, অন্য কোনো ধান্দা, অন্য কোনো ইচ্ছা, অন্য কোনো খেয়াল, আরাম, আলস্য ইত্যাদি বুদ্ধি যদি না থাকে, দেখবেন খুব কঠিন কিছু নয়। সময় থাকতে যদি না করেন, পরে অনেক জিনিস হাতের বাইরে চলে যাবে, তখন হাজার গুণ পরিশ্রম করেও পেরে উঠবেন না। এখনও সময় আছে, আর দেরি করলে বরাবরের মতো পস্তাতে হবে। এই কনফারেন্সের পর যে বাংলার সব জেলাতেই কর্মী পাঠাবার ব্যবস্থা করেছেন সে খুব ভালো। আপনি এখান থেকে চিঠিপত্র দিয়ে তাদের সবসময় মাতিয়ে রাখবেন। আর শরদ্দা ও প্রফুল্ল জায়গায় জায়গায় যে যাজনের ঢেউ তুলে ওদের কাজে সাহায্য করবে। একটা উৎসাহ, উদ্দীপনা ও সংকল্পের ভাবকে সবসময় জাগিয়ে রাখতে হয়। ক্রমাগত ঠেলা দেওয়া দরকার। একটা মানুষ যেন ঝিমিয়ে পড়ার অবকাশ না পায়। এটা ধরেই নেবেন যে মানুষের জড়তা আছে, ক্লান্তি আছে, কিন্তু আপনাদের এতখানি অতন্ত্র হয়ে চলতে হবে যে আপনাদের স্ফূর্তিদায়ক তাড়নাও প্রবোধনায় সবার সব অবসাদ ছুটে পালায়। কাজ যদি আশানুরূপ না হয় তবে জানবেন আপনারা মাথা যারা তারাই দায়ী। সৎসঙ্গীদের মতো এমন সোনার চাঁদ মানুষ দেখি না। এমন সব মানুষের হাতে পেয়ে এদের দিয়ে যদি করিয়ে না নিতে পারেন তবে আফসোসের সীমা থাকবে না। আর এই কনফারেন্সের 130 টাকার ব্যাপারে জোরসে চালিয়ে দেন। আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলি সব জাঁকিয়ে তুলুন, বইপত্রগুলি ছাপিয়ে ফেলুন, আর জমিটমিও আরও কেনা দরকার। তা না হলে লোকজন আসলে তারা খাবে কি? যুদ্ধের ব্যাপারে যেমন ঘোরাল হয়ে দাঁড়াচ্ছে, তাতে কি হয় বলা যায় না। সবাই স্তব্ধ হয়ে শুনছেন। নগেনদা জিজ্ঞাসা করলেন, 6 বছরে 130 টাকায় আমাদেরও কি দিতে হবে? শ্রী ঠাকুর, টান থাকলেই আপন থেকেই দান আসে, তখন আর জিজ্ঞাসা করে না। নগেনদা, যারা এখানে পড়ে আছে টান না থাকলে তারা থাকবে কেন? শ্রী ঠাকুর, অনেকের টানের ভাব আছে, সত্যিকার টান অন্য জিনিস। আপনি যেমন খোকনকে ভালোবাসেন, তার আলোয়নাটার উপর পর্যন্ত আপনার যতখানি টান, খোকনেরও জন্য আপনার বুকখানা যেমন ভরে, তার জন্য যতখানি উদ্যস্ত হয়ে ঘোরেন, আমার জন্য কি ততটা হয়? একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। আমার এই সব কথা বলা ভালো না, এগুলি
বড় রূঢ় সত্য, মানুষের প্রাণে লাগে। আমারও বলতে ইচ্ছে করে না, তবু বলি আপনাদের আত্মবিশ্লেষণের সুবিধার জন্য। এ কথা মনে করবেন না যে আপনারা ছেলেপুলেদের ভালোবাসেন তা আমি পছন্দ করি না। সে আমি ঢের পছন্দ করি। ছেলেপুলের জন্য বাপের প্রাণ কেমন করে, সন্তানের পিতা হিসেবে সে আমি খুব বুঝি। তাদেরটা যদি আমি না বুঝতাম তাহলে আপনাদেরটাও বুঝতে পারতাম না। আমার কথা হচ্ছে, মানুষের জীবনের মুখ্য হওয়া উচিত তার ইষ্ট, তবে তার মাথা ঠিক থাকে, যার প্রতি যা করণীয় ঠিকভাবে করতে পারে। আমরা বউ ছেলেপুলের পেছনে ছুটি, বউ ছেলেপুলের প্রবৃত্তির পেছনে ছোটে, এতে সবারই অশান্তি। বউ ছেলেপুলে যদি দেখে যে আমি দেহ মনে ইষ্টকে নিয়ে ব্যাপ্রত এবং তাদের প্রতি স্নেহশীল, তখন তারাও আমামুখী হয়, ইষ্টমুখী হয়। এতে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হলেও পরিমাণে ফল ভালোই হয়। আর কেউ যদি উপচয়ী হয়, কৃতী হয়, তার দুঃখ কষ্টে বেশি দিন ভোগাও লাগে না। ধরেন এখানকার কোনো কর্ম প্রতিষ্ঠানের সংস্রবে থেকে আপনি 2 পয়সা নেন। আপনার যদি ওই কর্মের ভিতর দিয়ে আমাকে উচ্ছল এবং লাভবান করে তোলার বুদ্ধি থাকে, না চাইতেই আমাকে দেবার বুদ্ধি থাকে, এবং সেই বুদ্ধি থেকেই আপনি যদি আরও কর্মঠ হয়ে ওঠেন, আর এরকমই যদি বেশিরভাগ কর্মীই হয়, তাহলে আমিও আপনাদের পুরোচার করে দিতে পারি। আর অক্ষম অযোগ্য যারা, তেমন বহুকেও টানতে পারি। তাই আমার মনে হয় আমার প্রতি টান থাকলে আমার সব কিছুর পর টান থাকতো। কর্ম প্রতিষ্ঠানগুলি আজ এই অবস্থা হতো না। প্রত্যেকেই আপনার বোধে খাটত, নিত, দিত, নিজেরাই লাভবান হতো, উচ্ছল হতো। মানুষ এই সোজা কথাটাই বোঝে না যে ইষ্টস্বার্থী হওয়া আত্মস্বার্থে সম্পূরণের শ্রেষ্ঠ পথ। ইষ্টের স্বার্থের মধ্যে সবার স্বার্থই নিহিত আছে। তাই সুমহান বিপুল স্বার্থকে যদি আমার স্বার্থ করে নিই এবং তা পূরণ করার জন্য যদি লাভজনকভাবে খাটি, তবে আমার ভাত মারে কে? আপনারা বড় হন, সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন, লোভনীয় দেব চরিত্রের অধিকারী হয়ে ওঠেন, এই আমার স্বার্থ। সেই স্বার্থের খাতিরেই তো আপনাদের পেছনে এমন করে লেগে থাকি। নগেনদা, আমাদের এই টানটুকু হয় না কেন? সেজে ঠাকুর, কোনো প্রশ্ন নেই, যে করে তার হয়। মানুষ যে পোষ্যপুত্র গ্রহণ করে, কদিনের পরে ছেলে আপন করে নেয়। দারোগাদা যে বিড়াল পোষে, বিড়ালের জন্য কত করে, দারোগাদার কাছে তার কত আদর, সেখানে সেই বিড়ালের ভাগ্যে কি আমার আছে? সকলে হেসে ফেললেন। এমন সময় ছোট মাসিমা আসলেন। সেজে ঠাকুর দেখেই উল্লসিত হয়ে বললেন, ভেলকুর মা আইছিস? আসো। নিজের পাশের জায়গায় দেখিয়ে দিয়ে, এখানে বসো। মাসিমা, আমার যে এখন কাজকর্ম আছে। সেজে ঠাকুর, কাজকর্ম তো নিত্যই আছে, ও কিছু না, তুমি বসো মনে। মাসিমা হেসে বললেন, তোমার সঙ্গে পারবার জো নেই। এই বলে সেজে ঠাকুরের কাছে এসে বললেন। 2-1 মিনিট নীরবে কাটল। সেজে ঠাকুর, মা, যে আমি যেন ডানা ভাঙা হয়ে পড়েছি, দুনিয়াটা যেন মনে হয় ফাঁকা। সবার ব্যথার কথা আমাকে বলে, কিন্তু আমার ব্যথার কথা বলার জায়গা নেই। মা আমাকে অকারণে কত বকতেন, তবু মাকে ভালো লাগতো। আমার একটা আশ্রয় ছিল, এখন যেন মনে হয় নিরাশ্রয়। গোপাল ছিল, সে আমার মনের অবস্থা খুব বুঝতো। আমার যখন মন টন খারাপ দেখতো, আমার কাছে থেকে নড়তে চাইতো না। নানা রকম গল্প টপ্প করে আমাকে ভুলিয়ে রাখতে চেষ্টা করত। হয়তো বিজ্ঞানের কোনো নতুন আবিষ্কার সম্বন্ধে গল্প শুরু করে দিত। দেশ বিদেশের কত রকম খবর বলতো। ওর এই প্রচেষ্টা দেখে আমার ভালো লাগতো। মাসিমা ব্যথিত দৃষ্টি মেলে শেষে ঠাকুরের দিকে চেয়ে রইলেন। ইতিমধ্যেই সুধীরদা এসে কারখানার কাজকর্ম সম্বন্ধে কয়েকটা কথা জেনে গেলেন। সুধীরদা একটা কাজে গরমিল করে ফেলেছেন। তাই শুনে শেষে ঠাকুর হেসে বললেন, শালা 23 মারেছে কামের। সুধীরদা লজ্জিত হয়ে বললেন, এখন গিয়ে ঠিক করে ফেলবো। আমি আগে আপনার কথা ভালো করে বুঝতে পারিনি। শেষে ঠাকুর, বুঝে কাম হাতে দিতে হয়। এরপর মাসিমা তখনকার মতো বিদায় নিলেন। কেষ্টদা, মনোবিজ্ঞান আছে যে ছেলেপুলেদের এক এক বয়সের এক এক সহজাত সংস্কারের উদয় হয়, সেগুলি আবার বেশি দিন স্থায়ী হয় না। শিক্ষার ক্ষেত্রেও সেগুলি কেমনভাবে কাজে লাগানো যায়। শেষে ঠাকুর,
যখন যেটা জেগে ওঠে তখনই সেটাকে সত্তা সম্পোষণী রকমই পোষণ দিতে হয়। অনেক সময় জোড়া জোড়া আসে, যেমন আগে সাহসিকতা, তারপর ভয়। সাহসিকতা সংস্করণের পোষণ দিলে ভয়ের সংস্কার আরও তেমনি মাথা তোলা দিতে পারে না। এমন সময় হয়তো গোড়ার সংস্কার জাগলো, তারপর হয়তো ভাঙার সংস্কার জাগে। গঠন প্রবৃত্তি যখন জাগে তখন নানা রকম সুযোগ দিতে হয়। হয়তো কাঠ এনে দিলেন, হাতুড়ি বাটাল এনে দিলেন, তাই দিয়ে একটা পিঁড়ে তৈরি করলেন। শক্ত কাগজ এনে দিলেন, তাই দিয়ে ঘর বানালো। মাটি দিয়ে একটা পুতুল তৈরি করলো, রং এনে দিলেন, তাই দিয়ে মন মতো করে রং চড়ালো। একটা ছবি কিভাবে বাঁধতে হয় শিখিয়ে দিলেন। একটা কলসি ফুটো হয়ে গেছে, তা ঝালাই করতে হয় কিভাবে, কারিগরিকে দিয়ে দেখিয়ে দিলেন। বই বাঁধানো, জামা কাপড় সেলাই করা, জামায় বোতাম লাগানো, ঘড়ি মেরামত করা, টর্চ সারা, বাগানে বেড়া দেওয়া, রাজমিস্ত্রির কাজ, সুযোগ সুবিধা মতো নিত্য প্রয়োজনীয় কত শেখাতে পারেন। ওই বিশেষ সংস্কার সজাগ থাকায় তখন গঠনমূলক যে কোনো কাজ শেখাতে গেলে সে গোগ্রাসে তাড়াতাড়ি আয়ত্ত করতে চেষ্টা করবে। আর ওই কাজগুলি ভালো করে আয়ত্ত করার প্রয়োজনে তাকে পুঁথিগত যা কিছু পড়তে বলেন তাও সে আগ্রহের সঙ্গে পড়বে। আবার ওই গঠন প্রবৃত্তি যদি পুষ্ট হতে না দেন, পরে হয়তো ভাঙার প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে। ওই ভাঙান প্রবৃত্তি যদি প্রবল হয়ে ওঠে তখনও সেটাকে লাভাবহভাবে কাজে লাগাতে হয়। ধরেন তাকে দিয়ে জঙ্গল সাফ করালেন, প্রয়োজনীয় জায়গায় একটা গর্ত খোঁড়ালেন, একটা ঘর একভাবে সাজানো আছে, জিনিসপত্রগুলি উলটপালট করে সুরুচি সম্পন্ন করে অন্যভাবে সাজাতে বললেন, যাতে জায়গায় অনটন না হয়, চলাফেরার অসুবিধা না হয়, অথচ দেখতে সুন্দর হয়। হয়তো দুজনের মধ্যে মনোমালিন্য আছে, সেই মনোমালিন্য ভেঙে দেওয়ার কাজে তাদের নিযুক্ত করলেন। এইভাবে যা কিছু প্রবৃত্তি সংস্কারকে জীবনীয় রকমের ব্যবহার করবার কায়দায় শিখিয়ে দিতে হয়। এই জন্য শিশু শিক্ষককে দায়িত্ব খুব বেশি। তাদের সর্বদা তরতরে সজাগ এবং অনুসন্ধিৎসা থাকতে হয়, অন্তর্দৃষ্টি নিয়ে চলতে হয়। উপযুক্ত মুহূর্তে লাভজনক সংস্কার মাফিক কাজ করিয়ে ছেলেপুলেদের অভ্যাস গঠন করে দিতে হয়। সেইটি লেখাপড়া শেখানোর ব্যাপারে কাজে লাগাতে হয়। যেমন আহরণ আগ্রহের দরুণ ছেলে বেড়া বেয়ে উঠতে চাচ্ছে, তখন মারধর করে তাকে থামিয়ে না দিয়ে ধাপে ধাপে বেড়া বেয়ে ওঠার সঙ্গে সঙ্গে যদি তাকে 1, 2, 3, 4 গোনা শিখিয়ে দেওয়া যায়, একসঙ্গে 2 কাজ হয়ে যায়। মার উচিত 5/7 বছরের মধ্যে ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকসহ করে দেওয়া। মানুষের একটা প্রধান প্রবৃত্তি হলো অর্জন প্রবৃত্তি। এই অর্জন প্রবৃত্তি দরুন মানুষ শিখতে পারে, কাজকর্ম করতে পারে, আহরণ করতে পারে। তাই আগের কালে যে ছাত্ররা ভিক্ষা করে আহরণ করে গুরুকে খাওয়াতো এবং তার প্রসাদ খেয়ে জীবন ধারণ করত, এ একটা মস্ত বড় জিনিস ছিল। তখন তারা শিখত কেমন করে পরিবেশের সেবা করতে হয়, পরিবেশকে জীবনে সহায়ক করে তুলতে হয়। মানুষের বাস্তব অভাব ও প্রয়োজনের সঙ্গে তারা পরিচিতি হতো এবং তার পূরণের তারা যত্নবান হতো। এমনি করেই বস্তু ও বিষয় সম্পর্কে তাদের কার্যকারী জ্ঞানের অধিকারী হতো। তাছাড়া মানুষকে খুশি করে আহরণ করতে হতো বলেই তারা শিখত কেমনভাবে মানুষ নিয়ে চলতে হয়। এই জন্য অনেকখানি আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হতো, কারণ আত্মনিয়ন্ত্রণের অভিজ্ঞতা যার নেই সে অপরকে নিয়ন্ত্রণ করে নিজের অনুকূল করে তুলতে পারে না। এমন করে তাদের ব্যক্তিত্ব গড়ে উঠত। তাই আপনারা শিক্ষার মধ্যে দিয়ে ইষ্টভীতি জিনিসটাকে ভালো করে ঢুকিয়ে দিতে পারেন এবং ইষ্টভীতি যদি ছেলেমেয়েরা নিজেদের আহরণের পর দাঁড়িয়ে করতে অভ্যস্ত হয়, তখন দেখবেন তাদের মাথা কতখানি খুলে যায়। শুধু ইষ্টভীতি নয়, পিতামাতা ও শিক্ষককে দেবার অভ্যাস করতে হয়। মার বলা উচিত ছেলে যাতে বাবাকে কিছু দেয়, বাবার বলা উচিত ছেলে যাতে মাকে কিছু দেয়। আবার উভয়েরই বলা উচিত ইষ্ট ও শিক্ষককে দেবার কথা। প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখাই ভালো। ছেলেপুলের বলতে হয় তোমরা এমনভাবে কাজ করো যাতে তোমাদের কাজের আয়ের উপর দাঁড়িয়ে ইষ্টভীতি করতে পারো। একটু বড় যারা তাদের হয়তো 1 কাঠা জমির আলু চাষ করতে দিয়ে বললে আলুর চাষের নিয়মকানুন ভালোভাবে জেনে নিয়ে ভালো করে চাষ করো, এই জায়গাটুকু ফসল হবে তোমার ঠাকুর পূজার অর্ঘ্য। এমনিভাবেই
ছেলেবেলা থেকেই দায়িত্ব নিয়ে শ্রেয়ের জন্য যদি পরিশ্রম করতে শেখে, লাভজনকভাবে কাজ সুসম্পন্ন করতে শেখে, তাতে যে অভিজ্ঞতা জন্মাবে, সে আত্মপ্রত্যয়ে জন্মাবে, তা পরীক্ষার পাশের থেকেও ঢের দামি। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয়গুরু।